সুধী দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আমাদের আজকের বিষয় সমসাময়িক রাজনীতির গতিধারা। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং জনাব মুস্তফা কামাল, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। এছাড়াও অনুষ্ঠানটি ফেসবুকে দেখতে ক্লিক করুন facebook.com ATN বাংলা অনলাইনে। আমরা প্রথমেই আলোচনা শুরু করব জনাব মাহফুজুর রহমান আপনাকে দিয়ে। আমরা জানি যে D8 সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এখন দেশের বাইরে অবস্থান করছেন। চারিদিকে বেশ কিছু দিন ধরে, বিশেষ করে গত মাসটা আমাদের জন্য বেশ উত্তাল গেছে। সীমান্তবর্তী আমাদের ভারতের সাথে যেই সম্পর্কের টানাপোড়েন, বা বর্তমানে আবার দেখছি যে আমাদের আরাকান আর্মি বা আমাদের মায়ানমারের সাথে যেই সম্পর্ক, সেটাও নতুন একটা মোড় নিতে যাচ্ছে। এই সার্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনীতির জায়গায় চ্যালেঞ্জ বা কী করণীয়, সেটা নিয়ে যদি কিছুটা বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, আমরা এমন একটা সময় এখন উপস্থিত হয়েছি যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার, এবং দুর্ভাগ্যজনকভাবে হলো এটা সত্য যে আমাদের দুই প্রতিবেশী দেশই কিছুটা আমাদের সঙ্গে একটা বৈরী অবস্থান রয়ে গেছে, ভারত এবং মিয়ানমার দুটো দেশই। ভারতে যদিও গণতান্ত্রিক সরকার ক্ষমতায়, কিন্তু একটা কট্টরপন্থী সরকার হওয়ার কারণে এবং বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার কারণে ভারত সেটাকে ভালো মতো নেয়নি। আর মিয়ানমারে আপনার একটা সামরিক সরকার আছে, সামরিক সরকার থাকার কারণে বাংলাদেশের পক্ষে এই রোহিঙ্গা শরণার্থীদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তৎপরতা, সেই তৎপরতা কিছুটা স্তিমিত হয়ে এসেছে। সেই দিক বিবেচনা করলে দুদিকেই আমাদের এখন বৈরী প্রতিপক্ষ অথবা প্রতিবেশী। তো সেরকম একটা সময়ে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি উন্নয়নশীল 8টি দেশের যে জোট, এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই জোটটি সব মুসলিম প্রধান 8টি দেশ, সেই দেশের জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা প্রচণ্ড সুযোগ, যেখানে আপনি বন্ধুত্ব, ওই সমস্ত দেশগুলোর সঙ্গে সেই বন্ধুত্বের সম্পর্কটা আপনি পুনর্নির্মাণ করতে পারবেন। এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই এখন আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। কেননা এই যে বললাম যে দুটো প্রতিবেশী দেশে যখন আমাদের সঙ্গে বৈরী আচরণ করছে, তখন আমাদের বন্ধুত্বের প্রয়োজন আছে বা সহায়তার প্রয়োজন আছে। সেখানে উন্নয়নশীল 8-এর মধ্যে এমন দেশ আছেন যারা আসিয়ানের মধ্যে আপনার প্রধান দুটো দেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। একই সঙ্গে আপনার OICর মধ্যে বাকি সবগুলো দেশই সক্রিয় দেশ সদস্য, এবং পাকিস্তান সেখানে আবার সার্কভুক্ত দেশ। সব কিছু মিলে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আমি মনে করি এই কারণে। কিন্তু জোট হিসাবে হয়তো এই উন্নয়নশীল জোট খুব বেশি এগিয়ে যায় নাই, যদিও এর বয়স অনেক দিন হয়ে গেছে, এবং ওদের ভবিষ্যতেও যে খুব বেশি এগিয়ে যাবে সেরকম মনে হয় না। কিন্তু এই যে 8টা মুসলিম প্রধান দেশের বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাই গুরুত্বপূর্ণ। এবং একে অপরের সঙ্গে আমরা বিভিন্ন ফোরামে, এই D8 ছাড়াও অন্যান্য যে সমস্ত ফোরামে আমরা উপস্থিত হই, সেখানে পরস্পরের প্রতি একটা বন্ধুত্বমূলক বা সৌহার্দ্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি, এবং সেখান থেকে আমরা দ্বিপাক্ষিকভাবে উপকৃত হতে পারি। সেই দিক থেকে বিবেচনা করলে আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জন্য এটা একটা বিশাল সুযোগ, বিশ্ব পরিসরে সমসাময়িক নেতাদের সঙ্গে, বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হওয়ার একটা সুযোগ। জি, যারা মোস্তফা কামাল, আমাদের প্রধান উপদেষ্টা মূলত বলা যায় যে মুসলিম প্রধান দেশগুলোর সাথে D8 সম্মেলনে আলোচনায় রয়েছেন। ঠিক একই সময় আমাদের এখানে বিশ্ব ইজতেমারই আয়োজন, এবং খুব ন্যাক্কারজনকভাবে সারা বিশ্ব কি অবলোকন করলো আজকে আপনি ভালোভাবে জ্ঞাত রয়েছেন। এই যে আমরা বলি যে সম্প্রীতির বাংলাদেশ, সেখানে ইসলামের বিভিন্ন শান্তির বাণী যুগে যুগে অনেক
কেই ছড়িয়ে গেছেন। তো সেখানে এই যে পরিস্থিতি দেখলো যে দুটো দল, বিশেষ করে তাবলিগ জামাতের সাতপন্থী এবং জুবায়েরপন্থী, আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি যে ওনাদের একটা পাল্টাপাল্টি অবস্থান। জি জি এই সার্বিক জায়গাটাকে নিয়ে আমাদের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। খুব সাম্প্রতিক বিষয়, একটা বিষয় এখানে উল্লেখ করবার মতো, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, গোটা বিশ্বে তার আলাদা একটা খ্যাতি, সুনাম, সম্মান আগে থেকেই ছিল এবং এখনও আছে। নতুন একটা যোগ হয়েছে, যেটা যিনি আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার পরে যোগ হয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ পর্যায়ের মুসলিম নেতা বলা হয়েছে ওনাকে। সেটা আমাদের একটা প্রাপ্তি, নতুন প্রাপ্তি একটাই বলতে গেলে। তার আগ পর্যন্ত তিনি বিশ্বমহলে অন্য মাত্রায়, অন্য উচ্চতায় সমাদৃত। সেটা আমাদের জন্য একটা ব্র্যান্ড, বাংলাদেশের জন্য গৌরবের। শুধু প্রধান উপদেষ্টা হয়ে ওনার সম্মানিত হওয়া খুব জরুরি ছিল না, আরও বেশি বেশি সম্মান তিনি পেয়ে এসেছেন, হয়তো যতদিন বাঁচবেন পেতে থাকবেন। ঠিক একই সময়ে আপনি যথার্থ ধরেছেন, যখন আমাদের তাবলিগ জামাতিদের একটা গণ্ডগোল। এখন তাবলিগ নামের সাথে একটা লীগ আছে, যুবলীগ, ছাত্রলীগ, ওই ধরনের লীগ না এটা, যদিও লীগ আছে নামের সাথে। তো তাবলিগ বলতে আমরা মোটামুটি একটা শান্তিপূর্ণ জনগোষ্ঠীকে বুঝি। তাদের কর্মপদ্ধতি নিয়ে কথা আছে, যে তারা যেভাবে তালিম দেন, অথবা তারা যেভাবে চিল্লায় যান, তারা যেভাবে গাস্ত বলে একটাকে, দাওয়াতি কাজ করা। এরপর একটা হচ্ছে ইস্তেমা, আরেকটা অংশ। তো এই ইস্তেমা নিয়ে গত 7-8 বছর ধরে মূলত দুটা গ্রুপ কাজ করছে। তো এই দুটা গ্রুপ কারা, এদের কিন্তু আমরা নামও জানি, চেহারাও চিনি। একটু মনে করিয়ে দিয়ে রাখি, বিগত সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার সাথে কারা নিয়মিত বৈঠক করতেন, গোপনে না কিন্তু প্রকাশ্যেই। জি, সেটা ফুটেজ আছে, এখনও আপনি বাটন টিপলে পাবেন। আরেকটি গ্রুপ তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ওনার সাথে নিয়মিত দেন দরবার করতেন, বৈঠক করতেন। আর তাবলিগ যারা করে তারা মূলত কৌমিপন্থী। আমাদের এখানে মাদ্রাসা শিক্ষা 3-4টা রকম ফের আছে। তো কৌমিপন্থীদের পাঠদান পদ্ধতি, তরিকা, আমল, আখলাক একটু ভিন্ন ভিন্ন। বরাবরে তারা ঐতিহ্যগতভাবে একটু শান্তিপ্রিয়, খুব একটা রাজনীতির কাছে তারা যেতে চায় না। কিন্তু তাদের আবার একটা ফোরাম ছিল এবং আছে। ওই ফোরামের মধ্যে তারাই সংখ্যায় বেশি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। হেফাজতে ইসলাম যাদেরকে আমরা বলতাম, তারা মূলত অরাজনৈতিক দাবি করত, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা গেছে খুব অরাজনৈতিক না, অথবা তাদেরকে রাজনীতির মধ্যে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসতে আসতে এমন একটা পর্যায়ে আনা হয়েছে, তারা শাপলা চত্বরের ওই ঘটনার জন্য তারা নতুন করে আলোচিত হয়েছিলেন 2013-14 সালে ব্যাপক আয়োজনে। তাদেরকে ওখান থেকে সরাতে গিয়ে রাজনীতির ময়দান গত কিছুদিন কি অবস্থায় ছিল আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। পরবর্তীতে আবার দেখা গেল তাদেরকে পক্ষে নেয়ার একটা প্রতিযোগিতা। কেউ খিচুড়ি দেন, কেউ পানি দেন, কেউ সাথে একটু রুটি দেন, কেউ একটু বিস্কুট দেন, কেউ একটু আশ্রয় দেন। দিন শেষে দেখা গেল কেউ আর তাদেরকে নিচ্ছে না। অর্থাৎ সবাই এখানে যে একটা পলিটিক্স আছে সুন্দর, সেটা বুঝে ফেলেছেন। বুঝে ফেলার পর দেখা গেল সরকার, অর্থাৎ বিগত সরকার আওয়ামী লীগে তাদেরকে যাবতীয় নিয়ন্ত্রণ করেছে। তাদের কাছ থেকে একটা খেতাবও নেওয়া হয়েছে, অথবা তারা দিয়েছেন। খেতাবটার নাম হচ্ছে কওমি জননী। এগুলো বিশ্লেষণ করার মতো বিষয়। আবার সেটা কোন দিন দিয়েছে আমি একটু মনে করিয়ে দিয়ে রাখি, গণমাধ্যমের কর্মী হিসাবে আমার এখনও মনে আছে। সেদিন একটা পাবলিক পরীক্ষা ছিল। বাংলাদেশের ইতিহাসে কখনো পাবলিক পরীক্ষা পিছানোর রেকর্ড আছে, কিন্তু একদিনের জন্য স্থগিত, শুধু ওনাকে কওমি জননী উপাধি দেওয়া হবে, আর ওই রাস্তাটা বন্ধ থাকবে, সরোয়ার্দী উদ্যান কেন্দ্রিক 3 দিক। অর্থাৎ রাজনীতির উপরেও রাজনীতি, অতি রাজনীতি যেটাকে আমরা বলি। আমাদের প্রবীণ নেতা মুজাহিদুল ইসলাম সেলিম যেটাকে বলেন যে রাজনীতির ভেতরে পলিটিক্স ঢুকিয়ে দেয়া, অর্থাৎ পুরোটা তাদেরকে নিয়ে কিন্তু করা হয়েছে। আবার তারাও কিন্তু ধন্য হয়েছেন। আবার তাদের মধ্যে বিভক্তি এসেছে। এক গ্রুপকে দেখা গেছে চরম হেনস্থা করা হয়েছে, চরম হেনস্থা, কলঙ্কিত করা হয়েছে কাউকে কাউকে, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। আবার আরেক গ্রুপকে দেখা গেছে রাষ্ট্রীয় মর্যাদা, রাজনৈতিক মর্যাদা পরিপূর্ণই দেয়া হয়েছে। অর্থাৎ আমাদের মসজিদগুলো
এমনকি কবরস্থান পর্যন্ত রাজনীতির যে একটা গতি প্রবাহ আমরা তৈরি করেছি, সেটার জের কিন্তু পড়েছে 5 আগস্টের পর। আমরা প্রশ্নবিদ্ধ হয়েছি যে রাজনীতিবিদরা পালায়, হুজুররা পালান কেন? ওনাদের সমস্যা কী? জি, একজন আলেমের বা একজন খতিবের বা একজন ইমামের কিন্তু খুব আওয়ামী লীগ বিএনপি হওয়ার সুযোগ নাই। আউযুবিল্লাহ, আওয়ামী লীগের জন্য উনি যেটা পড়েন বিএনপির জন্য ওইটাই পড়েন, বাড়তি একটা নাই। এরপরে তারা কিন্তু কিছু বাড়তি কাজ করেছেন বা করানো হয়েছে। তারা ওই যে খুতবার সময় কিছু ভেজাল করেছেন, ওখানে রাজনীতি করেছেন যে শেখ হাসিনা জান্নাতি, আর বাদ বাকিদের বলছেন ঠিক কিনা, সবাই বলছে ঠিক। আবার একই সাথে তো এটা আমরা দেখেছি যে অনেক জায়গায় খুতবায় অনেকে অনেক কিছু বলার কারণে অপদস্থ হয়েছেন। এখন আমাদের এখানে ট্র্যাজেডি কি? যিনি বলেছেন যে শেখ হাসিনা জান্নাতি, সবাই সুবহানাল্লাহ বলেন, আস্তে করে বললে যে আবারও বলেন, 3 বার বলেন, জোর গলায় বলেন, চিৎকার দিয়ে বলেন। আপনি খেয়াল করে দেখুন 5 আগস্টের পর ওই ধরনের আলেমরা মসজিদ ছেড়ে পালিয়েছেন। তো এটা যদি আমরা পজিটিভলি নেই যে হয়তো একটা বুদ্ধি জেগেছে যে পালানো দরকার, উপলব্ধি করেছেন যে কাজ এতদিন ভালো করেননি, কিন্তু তাদের মধ্যে শেষ পর্যন্ত আমরা ওই বুদ্ধি কিন্তু দেখিনি। তাদের 2-1 কিন্তু আবার ফেরত এসেছেন, বিভিন্ন বাইতুল মোকাররমের খতিব সহ। তো ফেরত এসে তো উনি ক্ষমা চাইতে পারতেন, বা ক্ষমা চাওয়া যদি লজ্জারে হয়ে যায় চুপও থাকতে পারতেন, অথবা যিনি খতিব হয়েছেন ওনার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন। উনি এসে কিন্তু মাইকটা টানা শুরু করে দিলেন, জুতা পিটা খেলেন। ওনার উপলব্ধি হলো জুতাগুলো নরম ছিল, তত লাগেনি, অথবা তার দিকে অনেক জুতা ছোড়া হয়েছে, আল্লাহর অশেষ রহমতে একটাও তার গায়ে অথবা নাকে মুখে লাগেনি। এই যে বুদ্ধির এই বিষয়টা, এটাও কিন্তু একটা সংস্কারের বিষয়। শুদ্ধ হওয়া, নিজেকে বিশুদ্ধ করা, চাপ দিয়ে করা লাগে না, কিন্তু নিজে নিজেও করা যায়। তো এরকম একটা অবস্থায় যখন আমরা তাবলিগের এই জামাতটা হবে, যারা এটা খুব পছন্দ করে না, তারাও একটা মুনাজাতে কিন্তু শরিক হয়, কারণ মুনাজাতটা সবার জন্য। এতে করে এটা আমাদের এখানে রাষ্ট্রীয় অনুষ্ঠান না হলেও সামাজিকভাবে, ধর্মীয়ভাবে একটা বিশাল আয়োজন। ওখানে দৃশ্যত কিছু মাতবরি খবরদারি আছে, দৃশ্যত, নেপথ্যটা নাই বললাম। ওখানে ভারত সংযোগ আছে, পাকিস্তান সংযোগ আছে, আর রাজনৈতিক সংযোগ তো আছেই। তো এমন একটা সময়ে যখন ভারত আমাদেরকে বলছে, আমাদের নামটাও নিচ্ছে না, বাংলাদেশের নামও ওই দেশের প্রধানমন্ত্রী উচ্চারণ করেননি, বলেছেন 16ই ডিসেম্বর যে বিজয় দিবস এটা তাদের বিজয়, অর্থাৎ দুষ্টামি যাকে বলে। তার আগ পর্যন্ত আমাদের এখানে সংখ্যালঘু নিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করা হয়েছিল। এবং সুখের বিষয়, যেটা খেয়াল করবার মতো বিষয়, আমরা কয়েকটা মহলকে নিয়ে একটু উদ্বিগ্ন থাকি বরাবরই, যে এরা কখন কি করে খুব একটা ঠিক থাকে না। বা আরও ব্যাখ্যা করলে বলা হয়, এরা যদি পাগড়িটা কোমরে বেঁধে ফেলে, কখনো মাথার পাগড়িটা কোমরে নিয়ে আসে, তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না। এবার যখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হলো, উস্কানে দেয়া হলো, এই গ্রুপটা অত্যন্ত ঠান্ডা ছিল, কোথাও তারা কিন্তু নুইসেন্স ক্রিয়েট করেনি। এমনকি একজন আইনজীবীকে হত্যা করে ফেলার পরও হিন্দু সম্প্রদায়ের ইসকন গ্রুপের হাতে, তারপরও তারা এটাকে কিন্তু জজবা তোলেনি যে ইসলাম বনাম হিন্দু, এই জজবা তারা তোলেনি। ভারত চেষ্টা করেছিল। তো এরকম একটা আশাব্যঞ্জক অবস্থায় তাবলিগ নিয়ে যে গণ্ডগোলটা পাকানো হলো, সেখানে ষড়যন্ত্র আছে, এটা শুনতেও মানুষ আর পছন্দ করবে না। কারণ এই যন্ত্রপাতির কথা, 6 যন্ত্রের কথা, ষড়যন্ত্রের কথা গত 15-16 বছর মানুষ এত শুনেছে, এটাও শুনতেও কিন্তু এখন আর পছন্দ করে না। মানুষ চায় ষড়যন্ত্র থাকলে সেটা প্রতিহত করুন, ষড়যন্ত্রের কথা কম শুনতে পছন্দ করে। কারণ আমাদেরকে অভ্যস্ত করে ফেলা হয়েছে, বেশি রোদ যদি ওঠে কোনো দিন, যে এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে, হতে পারে লন্ডন থেকে তারেক সাহেবের কোনো কেরামতি আছে ওখানে। ঢাকায় পানি আটকা পড়লে এর মধ্যে আমরা একটা ষড়যন্ত্র খুঁজি, যে হোক ভারতের অথবা লন্ডনের একটা ষড়যন্ত্র আছে। অর্থাৎ ত্যক্ত বিরক্ত যেই শব্দটা, এই শব্দটা ষড়যন্ত্র উচ্চারণ করতে করতে মানুষকে ত্যক্ত বিরক্ত হয়েছে। এই মুহূর্তে সরকারের এটা নিয়ে কিন্তু যে খতিয়ে দেখছি যে এই শব্দগুলো আমাদেরকে শোনানো হতো, বাক্যগুলো কাউকে ছাড় দেয়া হবে না, এই ধরনের কঠোর কোমল কথা মানুষ আর শুনতে চায় না। এগুলো আসলে কঠোর কথা না, এগুলো সময় পাস করা। এই সরকারের কিন্তু সময় পাস করার কোনো সুযোগ নাই। আর এই মহলের সাথে আমি শেষ করে ফেলি, এই মহলের সাথে কিন্তু যারা এই দুষ্টামি তৈরি করছে, এখানে কোনো হেদায়েতি কাজ নয়, এটা পিঠে হাত বুলানোর কাজ নয়, দোজকের আযাবের ভয় দেখানোর বিষয় নয়, বেহেশতের লোভ দেখানোরও বিষয় নয়। এটা দ্রুত অ্যাকশন দরকার, দ্রুত অ্যাকশন। মোটেই এটা আদালতি কাজও নয়, ফৌজদারি কাজও নয়, এটা শরীয়তি কাজও নয়।
এটা একেবারেই ফৌজদারি অপরাধ। এটা লক্ষ কোটি মানুষের ধর্মীয় অনুভূতির উপর একটা বিরাট আঘাত, বিরাট আঘাত। তো এই আঘাতটা যেন সামনের দিকে আর কেউ বাড়াতে না পারে অথবা বাড়তে না পারে, ওই দায়িত্ব সরকারকে নিতেই হবে। জি। আর রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে এটা ভালো দিক, না করলেও সরকারের বলার কোনো সুযোগ নাই যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করেনি, এই জন্য পারেনি, ওই সুযোগ নাই এবার। প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, এই যে সাতপন্থী বা এই যে ঘটনাগুলো, এগুলোর সাথে সাথে আমরা দেখলাম যে আপনার অনেক কিছু ঘটছে সারা দেশ জুড়ে। তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক আমাদের যে পঞ্চদশ সংশোধনী ছিল, এটাকে আবার পুনরায় অন্তর্ভুক্ত করা, জাতীয় যে আমাদের সংবিধানের যে মূলনীতিগুলো ছিল, জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এটা নিয়ে আলোচনা, এবং কিছু কিছু বিষয় এটা সহ রাখা হয়েছে যে পরবর্তীতে নির্বাচিত সরকারের উপর বর্তাবে কোন বিষয়গুলো ওনারা রাখবেন কি রাখবেন না। আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিয়ে কত ধরনের রাজনীতি, অপরাজনীতি, অনেক কিছু হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে আমাদের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আপনার মনে হয় এই রায় কতটা যথোপযুক্ত হয়েছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদেরকে শুনছেন। আপনি যে প্রশ্নের অবতারণা করলেন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমরা যদি বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি একটু পর্যালোচনা করি এবং গভীরভাবে একটু পর্যবেক্ষণ করি, তাহলে এটি আমাদের কাছে খুব স্পষ্ট যে বাংলাদেশে মূলত রাজনৈতিক যে সমস্যা, সেই সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পাওয়ারের ট্রান্সফার, যে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াটা কিভাবে হবে। এর বাইরে আমরা কিন্তু ওই রকমের সমস্যা দেখি না। বাংলাদেশ অলমোস্ট একটা হোমোজিনিয়াস একটা নেশন। আমাদের খুব বেশি কালচারাল ডাইভার্সিটি নেই, আমাদের এথনিক ডাইভার্সিটি নেই, আমাদের লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি নেই। দিজ আর দ্য থ্রি মেজর পিলার্স অফ এ নেশন। এই ডাইভার্সিটি গুলি অনেক সময় ডিসইউনিটি তৈরি করে এবং পৃথিবীর বিভিন্ন সমাজে এটা আছে। আমরা এথনিক্যালি বলি যে প্রায় 99% বা 99%-এরও বেশি মানুষ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে কথা বলি, অর্থাৎ একটা বড় এথনিসিটি হচ্ছে বেঙ্গলি। আবার বেঙ্গলিদের মধ্যে খুব বেশি কালচারাল ডাইভার্সিটি নেই। আমাদের যে জীবন আচার, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের যে চিন্তা, ইতিহাস, ঐতিহ্য অলমোস্ট সেম। ধর্মের ক্ষেত্রে আমাদের মধ্যে পার্থক্য আছে, তারপর আমাদের বাংলাদেশের এটা একটা গর্বের জায়গা যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় ছিল, আমি মনে করি এখনো আছে। কিছু দুষ্ট লোক আছে রাজনীতির কারণে, রাজনৈতিক স্বার্থে তারা এটাকে ব্যবহার করে এবং ব্যবহার করে তাদের রাজনৈতিক ফায়দা এটা তারা লুটতে চায়। সেই হিসেবে তারা কিছু সমস্যা তৈরি করছে মাঝে মাঝে বা এখনো করার চেষ্টা করছে, কিন্তু আদতে তারা খুব বেশ সফল হবে এটা বলা যায় না। এর বাইরে আমাদের লিঙ্গুইস্টিক কোনো প্রবলেম নেই। মোরাললেস আমি এই জন্য বলছি যে বাংলাদেশ একটি ডেভেলপড কান্ট্রি হওয়ার জন্য যে এলিমেন্টস থাকা দরকার সেই এলিমেন্টস আছে। তো তাহলে আমাদের সমস্যাটা কি? আসলে আমাদের সমস্যাটা একটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যার গোড়ায় হচ্ছে যে আমরা ক্ষমতার পালাবদলটা কিভাবে হবে। আপনি যদি 72 সাল থেকে এ পর্যন্ত দেখেন তাহলে আমরা দেখি যে এই জায়গাটাই হচ্ছে একটা গলদটা হচ্ছে যে যারা নির্বাচিত সরকার ছিল, ক্ষমতাসীন সরকার, তাদের আমলে যে নির্বাচনগুলি হয়েছে এই নির্বাচনগুলি ভালো নির্বাচন হয় নাই, মোরাললেস খারাপ নির্বাচন হয়েছে। এবং এই যে ক্ষমতাসীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় না, এই যে হয় না, এটা থেকেই তখন কিন্তু রাজনৈতিক দলগুলি তারা দাবি করলো যে আমরা যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেজন্য আমাদের এমন একটা ব্যবস্থা করা দরকার। এবং আমরা দেখলাম যে এই দাবি 80s দিকে, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটা 1980s দিকে এই দাবি প্রথমে উঠেছে। এরপরে আমরা দেখছি যে সংবিধানে না থাকলেও জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের যে নির্বাচনটি হয়েছিল আপনি বা আপনারা জানেন যে সেটি একটি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের অধীনে
হয়েছিল জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে। তো কাজে এই যে 91 বা 90 এর দশকের শুরু থেকে যে অবাধ নির্বাচন শুরু হয়েছে, এরপরে কিছু সমস্যা তৈরি হয়েছে, তারপরে শেষ পর্যন্ত কনস্টিটিউশনালি 1996 এ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যতগুলি নির্বাচন করছে আমরা দেখছি এই নির্বাচনগুলি ফেয়ার এবং ফ্রি হয়েছে মোরাললেস, এবং এট হোম এন্ড অ্যাব্রড, দেশে বিদেশে সব জায়গায় এই নির্বাচনগুলি ক্রেডিবল। আচ্ছা, এখানে আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে 2006 বা 2007 সময় আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যিনি প্রাক্তন প্রধান বিচারপতি হবেন, এই জায়গাটা নিয়ে তো আমরা দেখেছি যে তৎকালীন শাসক দল সেই জায়গায় যে সিনিয়রিটি ব্রেক করা বা কিছু বিষয় ছিল, আপনার কি মনে হয় যে ওটা একটা কারণ হতে পারে এই ব্যবস্থাকে রহিত করার জন্য? সেটা একটা হতে পারে, কিন্তু সেটার চেয়েও আমার কাছে মনে হয়েছে যে ওটাও মিনিমাইজ করা যেত। এই কারণে যে তারা তো দাবি করতে পারতো যে যেহেতু বিএনপি সরকারের আমলে বিচারপতিদের 2 বছর বয়স বাড়ানো হয়েছে, যার কারণে জাস্টিস তৎকালীন কে এম হাসান, তার তখন প্রধান উপদেষ্টা হওয়ার কথা, এবং কে এম হাসানের ব্যাপারে তৎকালীন আওয়ামী লীগ যে বিরোধী দল তারা দাবি করছে যে কে এম হাসান বিএনপির লোক। এটা তাদের দাবি, এবং উনি নাকি কখনো কখনো বিএনপির কোন কমিটিতে এরকমের ছিলেন। কিন্তু এর বাইরে এমনকি আওয়ামী ঘরানার যে আইনজীবীরা তারাও কিন্তু বলছেন যে কে এম হাসান যে দীর্ঘ তার বিচারিক জীবন, সেখানে তিনি নিরপেক্ষতা ভঙ্গ করেছেন অথবা বায়াসড কোনো রায় দিয়েছেন, এরকমের কর্মকাণ্ড তিনি করেননি। এবং আমরা যতদূর জানি, আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনেছি যে কে এম হাসানকে যারা খুব কাছ থেকে চিনেন বা তার সম্পর্কে জানেন, ওই সময় যে বলেছেন যে হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, এবং তিনি নিরপেক্ষতা ভঙ্গ করবেন এরকমের মনে হয় না। তো যাই হোক, এরপরও যদি আওয়ামী লীগ যদি মনে করে যে না ঠিক আছে কে এম হাসানকে আমরা চাই না, তাহলে তারা বলতে পারে যে ওকে অলরাইট, কে এম হাসান বাদে অন্য কেউ একজন হোক, সেটা হতে পারে, অথবা তত্ত্বাবধায়ক সরকারের যে সংস্কার সেটা হতে পারে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেটা কিন্তু হয় নাই, বরং তত্ত্বাবধায়ক ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিলেন আদালতটা রেখে, এবং আদালতকে ব্যবহার করে। এবং এটা বাংলাদেশের মানুষ তাদের পারসেপশন বা লার্জলি তাদের পারসেপশনটা এই যে সরাসরি বাতিল করার রিস্কটা আওয়ামী লীগ নেয় নাই, এবং আওয়ামী লীগ আদালতকে ব্যবহার করেছে। এবং আদালত যে আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে কিভাবে আঙুল হেলনিতে অর্থাৎ এক্সিকিউটিভ ব্রাঞ্চের নির্দেশে চলতো, এর অনেক প্রমাণ দেওয়া যাবে। আপনি জানেন যে বিচারপতিরা বলছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। This is ridiculous. এটা কখনোই এর আগে আমরা দেখিনি যে বিচারপতিরা এইভাবে রাজনৈতিক বক্তব্য দেন অথবা কথাবার্তা বলেন। তারপরে আমি যদি আরেকটা জাস্ট ছোট্ট উদাহরণ দেই, কিন্তু এটার হিউজ ইমপ্লিকেশনস অথবা রেমিফিকেশনস আছে। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, ওনার নাম সম্ভবত এস আলম, ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে, দুদক মামলা করেছে, এবং সেখানে আদালত বলছে যে তার বিরুদ্ধে মামলা এটা তদন্ত করা যাবে না। অ্যাবসার্ড, মানে পৃথিবীর ইতিহাসে এরকমের হয় না। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে আদালত কি করবে? আদালত বরং আরো বলবে যে তার বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত হোক, এবং তদন্তে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে সে শাস্তি পাবে অ্যাকর্ডিং টু দ্য কোর্ট ল অফ দ্য কোর্ট, এক্সিস্টিং ল। কিন্তু যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে সে এই খালাস পাবে অথবা সে অ্যাকুইটেড হবে। কিন্তু এখানে আদালত বলছে যে তার তদন্ত করা যাবে না, এবং পরবর্তীতে তো বেরিয়ে আসছে যে এই যে করা যাবে না তার সাথে অনেকে জড়িত, টাকা পয়সার লেনদেন। আবার আপনার কাছে আমরা আসবো। জি, জনাব মাহফুজুর রহমান, প্রতি বছরই যখন বিজয় দিবস আসে বা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়, এটা সেই মুক্তিযুদ্ধের পর থেকেই ডিবেট যে আমরা কাদের সাথে যুদ্ধ করেছি, আমাদের সহযোগী কারা ছিল, এবং মুক্তিযুদ্ধের সময় যেই দলিলে স্বাক্ষর করা, আমরা বিভিন্ন ধরনের এখানে ঘটনা রটনা জিনিস যুক্ত রয়েছে। আমরা দেখি যে ভারত এক ধরনের স্টেটমেন্ট দেয়, আমাদের যারা মুক্তিকামী বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের এক ধরনের বিষয়, পাকিস্তানের পক্ষ থেকে এক ধরনের বলা হয়।
তো এই যে আপনি তো ফরেন পলিসি নিয়ে বা পররাষ্ট্র নীতি নিয়ে অনেক দিন কাজ করেছেন, এই জায়গাটাকে নিয়ে আপনাদের সার্কেলে আলোচনায় বা বহির্বিশ্ব যখন আপনারা আলোচনা করেছেন বা চিন্তা ভাবনা করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি এটা সাম্প্রতিক সময়ে হঠাৎ করে একটা বিতর্কের জন্ম দিয়েছে, কিন্তু এই 53 বছরে হ্যাঁ, এখন পাকিস্তান যেভাবে দেখে, ভারত যেভাবে দেখে, বাংলাদেশ তো সেভাবে দেখবে না। সেইটুকু পার্থক্য থাকতেই পারে, আর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে হয়তো বড় ধরনের পার্থক্য থাকবে। আমি পাকিস্তানের টেক্সট বইও দেখেছি, সেখানে তারা লিখে এটাকে সিভিল ওয়ার হিসেবে, গৃহযুদ্ধ হিসেবে বলতে চায়, এবং একই সঙ্গে তারা পাবলিকলি এটাকে এবং মিডিয়াতেও এটাকে ফল অফ ঢাকা সেইভাবে ওরা এটাকে পোর্ট্রে করে। সো পাকিস্তান সেভাবে হয়তো করতেই পারে। বাংলাদেশ আমরা যেভাবে করি, আমার কাছে সেটাও জাস্টিফায়েবল মনে হয় যে অবশ্যই এটা আমাদের বিজয় দিবস, কারণ 16ই ডিসেম্বরেই সেখানে মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী তারা সারেন্ডার করেছে, এবং সেই দিক বিবেচনা করলে ডেফিনেটলি ওটা আমাদের বিজয় দিবস। ভারত একটা একটু কৌতূহলের জন্ম দিয়েছে একেবারে সাম্প্রতিক সময়ে, কারণ হলো এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি ঠিক গত বছরও কিন্তু বিবৃতি, মানে সেই এক্স্যাক্টলি এই টুইটারে, মানে এক্স হ্যান্ডেলে উনি একটা বিবৃতি দিয়েছিলেন। তো সেটার সঙ্গে এই বছরের বিবৃতির কোনো মিল নাই। তো সুতরাং এটাতে বোঝা যায় যে পরিপ্রেক্ষিত বদলানোর কারণে তিনি তার বিবৃতিও বদলাচ্ছেন। তো সেদিক থেকে আমি মনে করি না খুব একটা পরিণত আচরণ তিনি করেছেন। ভারত অবশ্যই বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের চাইতে লোকসংখ্যা বিবেচনায়, অর্থনীতির বিবেচনায় আমাদের চাইতে বৃহৎ দেশ। এখন বৃহৎ দেশের একজন নেতা, যিনি প্রধানমন্ত্রী, যিনি সেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্ব পরিমণ্ডলে তিনি তার জায়গা খুঁজছেন, তো তাকে সেরকম পরিণত আচরণ করাই উচিত। তিনি যদি এমন একটা আচরণ করেন যেটা তাকে উল্টো একটা বিভক্ত জায়গায় ফেলে দিচ্ছে, সেটা তার জন্য খুব একটা ভালো হয়েছে বলে আমি মনে করিনি। টেকনিক্যালি যদি বলেন, উনি যা লিখেছেন আপনি মেনে নিতে পারেন, তাতে খুব একটা আমি বড় ধরনের সমস্যা দেখি না। হ্যাঁ, কারণ এটা তো সত্য যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। যখন পাকিস্তান তাদেরকে আক্রমণ করে তখন সে যুদ্ধ ঘোষণা করেছিল। তো যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে, সুতরাং যুদ্ধের একটা জয় পরাজয়ের সঙ্গে তো ভারতের সম্পর্ক আছেই। সুতরাং ভারত যদি এটা তার নিজের বিজয় মনে করে করতে পারে, তাতে আমি খুব একটা সমস্যা দেখি না। কিন্তু কথা হলো, উনি যেভাবে ওয়ার্ডিং করে লিখেছেন, এই কথা উনি আগের বছর লিখতেন, তার আগের বছর লিখতেন, আমাদের তো কোনো আপত্তি থাকতো না। কিন্তু আগের বছর লিখলেন না, এই বছর নতুন করে তার কি পরিপ্রেক্ষিত তৈরি হলো যে ওনাকে পরিবর্তন করতে হলো শব্দগুলো। তো সেখানেই তো প্রশ্ন। সুতরাং আমি মনে করি অন্যান্য দেশের কনটেক্সটে, যেমন পাকিস্তান কনসিস্টেন্টলি একটা কথা বলছে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। ফল অফ ঢাকা তার বলতেই পারে, তাদের জন্য দ্যাট ওয়াজ এ ফল, বাট আমাদের জন্য তো বিজয়। জি, আমি মনে করি এখানে বিতর্কের কোনো সুযোগ নাই। ভারতের প্রধানমন্ত্রী যা বল, কিন্তু আবার একই সঙ্গে দেখেন আপনি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে। সুতরাং আমি মনে করি এটা বিশ্বব্যাপী কোনো বিতর্কের কোনো সুযোগ নাই, আমাদের মধ্যেও কোনো বিতর্ক নাই। শুধু ওই একটা মাত্র টুইট আমি মনে করব কিছুটা অপরিণত হয়েছে। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। এই ক্ষেত্রে ভারত যেটা করেছে, সাদামাটা বাংলায় একটা ছোট লোকই কাজ করেছে। বিশাল দেশ তার, সে সুপার পাওয়ার হতে চায় বিশ্বের, কিন্তু অ্যাক্টিভিটিস অত্যন্ত নিম্নমানের। এই দিনটাতে হবে শুভেচ্ছা বিনিময়, হবে শুভেচ্ছা জানাবেন, কিন্তু তিনি খুব নিচু মানের একটা কথা বলেছেন। বাংলাদেশ শব্দটাও লেখা নাই তার বিবৃতির কোথাও টুইটে। আবার বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের গত কয়েক বছর ধরে যে নাটকগুলো হয়, ছবিগুলো হয়, আপনি দেখেছেন কিনা জানি না, দু একটা, ওখানে ওরা এটাকে পাক ভারত যুদ্ধ বলতে চায়। বিশেষ করে গুন্ডে সিনেমায় যেসব ডায়লগ ছিল, তাদের এবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের টুইটের ভাষা ওই রকমই ছিল। ছবিটার নাম গুন্ডে, ওখানে পাক ভারত যুদ্ধ, বাংলাদেশ কোনো ঘটনাই না। অর্থাৎ তারা এমন একটা সময়ে এটা করেছে, আবার করা সম্ভবত স্বাভাবিক, এটা বেদনার কথা। তারা যেই বেদনা বাংলাদেশ থেকে এবার পেয়েছে, সেটা তাদের কল্পনায়ও ছিল না,
দুঃস্বপ্নেও বোধহয় কখনো ভাবেনি যে এরকমটা হতে পারে। তাদের পছন্দের সরকার, খাস পছন্দ, হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দেয়া সরকার, একবার নয়, দুইবার নয়, বারবার এক একটা এক এক ফরম্যাটে, কখনো দিনের ভোট রাতে দিয়ে, কখনো বিনা ভোটে, কখনো একদম ফাঁকা মাঠে মৃত মানুষকেও জীবিত করে ভোট দিতে নিয়ে আসা, নানান কিসিমে তারা কিন্তু এখানে তাদের খাস পছন্দ কায়েম করেছে। এরকম একটি সরকার এভাবে বিতাড়িত হবে, সেটা তাদের জন্য অবশ্যই কষ্টের। তো সেই কষ্টের একটা প্রকাশ তারা করেছেন। একইভাবে ভাবতে হবে বিপরীত দিক আছে। বাংলাদেশ থেকে এবার যত স্ট্রংলি প্রতিবাদ করা হয়েছে, বিগত সময়ে কিন্তু ওই রকমটি হয়নি। আবার তাদের যে ভাষা ছিল, ভারতের যে নিম্নমানের ভাষা ছিল, এমনকি যাকে আমরা একটু দিদি বলতে পছন্দ করি, মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার যেই সহকর্মী দীর্ঘদিনের শুভেন্দুবাবু, যেসব ভাষায় কথা বলেছেন, অবান্তর কথাবার্তা, নিশ্চয়তা দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে কয়েক হাজার টানা রিক্সাওয়ালা রওনা হয়েছে ভারত দখল করতে, বাংলাদেশে টানা রিক্সাই নাই। আবারও কখনো কখনো আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতনের ফুটেজ তারা দেখিয়েছে, যেটা আসলে নাটকের অথবা কোনো ছবির অংশ অথবা ভিনদেশি কোনো ঘটনার অংশ। এরপরও কিন্তু বাংলাদেশ উত্তেজিত হয়নি। প্রতিবাদটা বাংলাদেশ কিন্তু তাদের ভাষায় করেনি, একদম শালীনভাবে বাংলাদেশের মতো প্রতিবাদ করেছে। এবার তাদেরকে কিন্তু মনে করিয়ে দেওয়ার দরকার আছে, তারা আমাদেরকে যেই মাত্রায় ডিস্টার্ব করছে, সম্ভবত তারা মনে মনে একটা কামনা করতে পারে যে আমরা ওইভাবে ডিস্টার্ব করি অথবা ডিস্টার্বের প্রতিবাদ করি। আমরা সেটা কিন্তু কখনোই করিনি, এবার নয়। এবার যে উত্তেজনা এই হারে ছড়িয়েছে, তারপরও বাংলাদেশে কিন্তু একটু আগে আমি যেটা বলেছিলাম, যাদেরকে নিয়ে একটু ভয় লাগে, হেফাজতে ইসলাম, তারাও কোথাও কিন্তু ওই মানের প্রতিবাদ করেনি। উদাহরণ যদি একটা বলি, আপনি দেখেন তারা কিন্তু এই ধরনের ঘটনা পেলে যেভাবে ব্যাখ্যা করে, একটা ঘটনা বলি আমাদের এখানে, চাঞ্চল্যকর ঘটনা। যখন ওসি প্রদীপ তিনি হত্যা করলেন একজন মেজরকে, তো প্রদীপ হচ্ছেন হিন্দু, আর যে মেজর সাহেবকে হত্যা করেছেন রাশেদ সম্ভবত নাম, রাশেদ সিনহা। তো আমরা কিন্তু এটাকে বলিনি যে একজন হিন্দু একজন মুসলিমকে হত্যা করেছে, আমরা কিন্তু একবারও বলিও নি যে একজন পুলিশ একজন সেনাবাহিনীকে হত্যা করেছে। অর্থাৎ কূটনৈতিকভাবে যে শিষ্টাচারের বিষয় আছে, ধর্মীয়ভাবে যে সম্প্রীতির বিষয় আছে, যে বিশালত্বের বিষয়, মানুষ সেই সময় এই ধরনের কিছু বলার জায়গায় ছিলাম, আমরা কখনোই ওই জায়গায় ছিলামও না, এখনো নেই। আমরা ওই ধরনের ভাষাই প্রয়োগ করি না। সেটা আমাদের সৌন্দর্য। যেখানে সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করা ভারত ওই সৌন্দর্য দেখাতে পারেনি, এখনো পারছে না। এখন বরং তারা যে ডিস্টার্ব করছে, কোনোটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমেও আসছে, প্রকাশও হচ্ছে। জি, আসবো আবার আপনার কাছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, চারিদিকে সমস্যা। আমরা দেখলাম যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আইইউবির দুজন ছাত্র গুপ্ত হত্যা হয়েছে। আমরা দেখেছি যে আজকেও শ্রমিকরা ঢাকার বাইরে ময়মনসিংহ বা ওই রোডে অনেক আন্দোলন করেছে, যেটা সব সময় টুকটাক চলছে। বিশ্ব ইজতেমায় 4 জন নিহত হয়েছেন। এই যে চারিদিকে এই অস্থিরতা, প্রতিদিন নিত্য নতুন ঘটনা, এ নেমে যাচ্ছে ও নেমে যাচ্ছে। আপনি তো অনেক দিন ধরে রাজনীতি বিশ্লেষণ করছে, কোন দিকে যাচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ? আমি যদি সরাসরি আপনাকে বলি তাহলে আমি বলবো যে এই যে অস্থিরতা, এই অস্থিরতাটা আসলে আনএক্সপেক্টেড না। তার কারণ হচ্ছে এর আগে বিজ্ঞ আলোচক বৃন্দ যে আলোচনা করেছেন, এটা খুব ক্লিয়ার যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং মাধ্যমে গণবিপ্লব আমি বলবো যে হয়েছে, এবং একটি ফ্যাসিবাদী স্বেচ্ছাচারী স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে, এটা তারা মেনে নিতে পারে নাই। এটা যেমন যারা ক্ষমতাসীন ছিল সেই দলটি এবং তাদের যারা শুভানুধ্যায়ী, তারা কেউ মেনে নেয়নি, এবং তাদেরকে বাইরে থেকে বিশেষ করে ভারত যে প্রোটেক্ট করত বা তারা চেষ্টা করেছে তাকে ধরে রাখার জন্য, সেটা পারেনি। যে কারণে এটা তাদেরও একটা ফেইলিউর। যে কারণে ভারত এত বেশি দেখেন ডেসপারেট, কারণ একটা বাইরের একটা দেশের তো এত ডেসপারেট হওয়ার কথা না।
যে এই দেশের একটা সরকার যদি ক্ষমতাচ্যুত হয় বা নির্বাচনে হেরে যায়, যেভাবেই হোক, গণঅভ্যুত্থানের মাধ্যমে হোক অথবা নির্বাচনের মাধ্যমে হোক, তার বাইরের একটা দেশ তারা তাদের কূটনৈতিক চ্যানেলে যেভাবে কূটনীতির তো একটা ধারা আছে, কতগুলি নিয়ম কানুন আছে, নর্মস আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, ডিপ্লোম্যাটিক ভ্যালুজ আছে, সেগুলি মেনটেন করে তারপরে তারা অ্যাক্ট করবে অথবা রিঅ্যাক্ট করবে। কিন্তু আমরা দেখলাম সেই নর্মস এবং ভ্যালুজ এর বাইরে গিয়ে, বিয়ন্ড অল দিস নর্মস এন্ড ভ্যালুজ, ভারত কিন্তু এখনো ডেসপারেট। তার মানে হচ্ছে যে এই ডেসপারেশনের জায়গা থেকে যে সরকারটি এখন ক্ষমতাসীন আছে, তাদেরকে যেভাবেই হোক অস্থির করে তুলতে হবে, ব্যর্থ করে তুলতে হবে, এবং এই অস্থিরতার মধ্য দিয়ে চাচ্ছে যে হয় ওই আগের শক্তিকে ফিরিয়ে আনবে, আর সেটা সম্ভব না হলেও নতুন করে যাতে তাদের সহানুভূতিশীল এরকমের কোনো একটা কর্তৃত্বকে তারা ক্ষমতায় বসাতে পারে, সেই চেষ্টাটা তারা করবে। এবং এইটা বাইরে থেকেও হচ্ছে আমরা অনুমান করি, এবং দেশের মধ্য থেকেও তাদের যে শক্তিগুলি আছে তারা এটা করতেছে। দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু পাচার হয়েছে এবং তারা অবৈধভাবে অর্জন করেছে। সেই টাকাগুলি তারা এখন নানাভাবে তারা খরচ করছে। আমি আরেকটু স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছিলাম যে রাজনীতির গতিপথটা কোন দিকে যাচ্ছে। আমরা অনেকেই নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে, শান্তিকামী জনগণ অস্থিরতা বন্ধ চাচ্ছে, আমাদের অর্থনৈতিক খাতের অবস্থা মোটেই ভালো না, সেখানে নতুন ধরনের বিনিয়োগ হচ্ছে না। এই সার্বিক পরিস্থিতিটা তো খুব মানে আপনার আস্থার জায়গা তৈরি করছে না, আমাদের মধ্যে তো এক ধরনের চিন্তার রেখাপাত যেটা হয়েছে, অনাস্থা চলে আসতেছে, অথবা পরিস্থিতিটা নাজুক। আমি ওই জায়গাটি আসতেছি, আমি শেষ করতেছি যে পরিস্থিতিটা নাজুক। তো এখন কি করতে হবে? এখন এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে এটা উপলব্ধি করতে হবে, এবং উপলব্ধি করে তারপরে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলি নিতে হবে। এবং এই জন্য আমি বলবো যে আমার কাছে মনে হচ্ছে তারা একটু লুকওয়ার্ম মানে পলিসির দিকে যাচ্ছেন, যে একটু সহ্য করে সহনীয় মাত্রায় তারপরে যারা এই অন্যায় বা যারা এই অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে বোধহয় ডিল করার চেষ্টা করতেছেন। আমার মনে হয় এইটা খুব বেশি সাকসেসফুল হবে না, কারণ এটা যদি হয়, এই যে লুকওয়ার্ম পলিসি বা এই ধরনের একটু সফট কাইন্ড অফ স্ট্র্যাটেজি তারা যদি নেন, তাহলে যারা এই দুর্বৃত্ত পরায়ণ যে শক্তি আছে এরা কিন্তু বসে থাকবে না। তো সেই কারণে আমি আশা করি যে খারাপ অবস্থার দিকে যাবে না, আমি প্রত্যাশা করি। কারণ এখনো আমাদের বা দেশের মানুষের ভরসা আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং উনি বোঝেন হাউ টু ডিল উইথ দ্য অ্যাফেয়ার্স, এবং ওনার প্রতি আস্থা মানুষের আছে, এবং উনি নিশ্চয়ই চাইবেন না এরকমের কিছু করতে। তবে আমি মনে করি যে শক্ত হাতেই হ্যান্ডেল করা দরকার, কারণ এটা বিপ্লবোত্তর একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই যারা দোষী বা তাদেরকে একটু স্ট্রংলি স্ট্রিনজেন্টলি দেখা দরকার। যেমন আপনি যে প্রসঙ্গটা আনলেন যে এভাবে গুপ্ত হত্যা হচ্ছে, তারপরে এই তাবলিগ জামাতের এই যে তাদের যে 4 জন নিহত হয়েছে, নিহত হয়েছে এটা ইস্তেমাতে, তো এটা তো ভালো না, এটা তো মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে। এবং এইভাবে যদি চলতে থাকে একটার পর একটা, তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক ধরনের আমরা বলি ডিসইলিউশনমেন্ট বা মোহভঙ্গ হয়ে যাবে। তো আমরা চাই না যে মোহভঙ্গ হোক, এই সরকারকে সাকসেসফুল হতে হবে, এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ করা যাবে না। এবং কেউ যদি ব্যর্থ করতে চায়, বরং তাদেরকে ব্যর্থ করে দিতে হবে। কারণ এই সরকার শুধু সরকার না, এখন আমাদের এই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে যদি এই সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে শুধু সরকার ব্যর্থ হবে না, গোটা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, গোটা জাতি ব্যর্থ হয়ে যাবে। তো কাজেই আমরা চাই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এগুলি খুবই খুবই তীর্যকভাবে দেখতে হবে, এবং দেখে তারপরে এই সংস্কারগুলি সমাধান করতে হবে, এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদেরকে ফিরে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গণতান্ত্রিক প্রক্রিয়া না যাব, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় অস্থিরতা কাটবে না। জি, আমরা আসবো আবার আপনার কাছে, জনাব মাহফুজুর রহমান। আমরা দেখলাম কিছুদিন আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উনি ভিজিট করলেন বাংলাদেশ। কূটনীতিতে বা কূটনীতিক সদাচারে বডি ল্যাঙ্গুয়েজ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা দেখলাম যে উনি এসছেন এবং সচরাচর বিগত রেজিমে আমরা যে ধরনের অভ্যর্থনা দেখি, বা এবার বোধহয় একজন সচিব বোধহয় গেছেন ওনাকে রিসিভ করতে, স্যার যান সম্ভবত। তারপরে ওনার যে পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখলাম, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সার্বিক সব জায়গাগুলিতে ওনার গতিবিধি, সরকারের প্রস্তুতি, যেটা বিগত সময়ে আমরা ভিন্ন রকম দেখতাম। আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এই জায়গাটাতে কিভাবে দেখছেন এই সফরটাকে? বাংলাদেশের পক্ষ থেকে কিভাবে দেখা হয়েছে? যদিও ধরেন এটা একটা ব্যুরোক্রেটিক লেভেলের ভিজিট ছিল, ফরেন সেক্রেটারি এবং বাংলাদেশে তার কাউন্টার পার্ট আছে, আমাদের ফরেন সেক্রেটারি আছেন, কিন্তু তারপরও রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা এই ভিজিটটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছি বা গুরুত্ব পেয়েছে। কিন্তু এটা একটা ভিন্ন রাজনীতি ছিল, হ্যাঁ, আগের বারের মতো রাজনীতি না। কারণ আগে কোনো এক সময় আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র সচিব এসে এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেন দরবার করছে, কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সেই সমস্ত বিষয় নিয়ে। কিন্তু এবারের পররাষ্ট্র সচিবের সফর, আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে তারা দ্বিপাক্ষিক বৈঠক করেছে, যেটা ফরেন অফিস কনসালটেশন, ইটস এ রেগুলার থিং। এর বাইরে আমাদের দিক থেকে একটা জেস্টার দেখানো হয়েছে যে সে ভারতের পররাষ্ট্র সচিব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গেও দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং একই সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি মনে করি না যে আমাদের পররাষ্ট্র সচিব দিল্লিতে গেলে ভারতের প্রধানমন্ত্রী অতটা সৌজন্য দেখাবেন, কিন্তু আমরা দেখিয়েছি তার একটা কারণ, সেটা হলো যাতে পররাষ্ট্র সচিব এই মেসেজগুলো, বার্তাগুলো দিল্লিতে পৌঁছতে পারেন। আমি কিছুটা মনে করি যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল বা একটা পজিটিভ জেস্চার ছিল উভয় পক্ষেরই, এবং আমি আশা করছি যে সেই পজিটিভ জেস্চারের কারণে ফরেন সেক্রেটারির ভিজিটের পর থেকে দু দেশের মধ্যে যে শীতল সম্পর্ক ছিল বা অনেকে বলে যে বরফ জমেছিল, সেই বরফটা গলেছে বা গলতে দুই পররাষ্ট্র সচিবই সহায়তা করেছেন। আমরা চেষ্টা করব যে এখান থেকে খুব দ্রুত যেন আমরা একটা উত্তরণ ঘটাতে পারি। এবং এই কিছুক্ষণ আমি আগে যেটা বললাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে একটা অভিনন্দন বার্তা দিয়েছেন, আমি মনে করি এটারই একটা ধারাবাহিকতা, খুব ছোট কোনো জিনিস না এটা। একই সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেহেতু থাইল্যান্ড যাচ্ছেন, ব্যাংকক যাচ্ছেন 19 এবং 20 এই মাসের মনে হয়, সে মিয়ানমারের উপরে একটা বৈঠক সেখানে হওয়ার কথা, এবং সেখানে ভারতের প্রতিনিধিও যাবেন। আমি নিশ্চিত না যে তাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যাবেন কিনা, যদি যান সেখানেও হয়তো সুযোগ হবে দু দেশের মধ্যে আরও একটা বৈঠক হওয়ার। সুতরাং এইগুলো হলো পজিটিভ ইম্প্যাক্ট, যেগুলো ভবিষ্যতে যে বৈরিতা এখন পর্যন্ত রয়ে গেছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কূটনীতিতে আশা করা ছাড়া আর বিকল্প কিছু নাই, এবং চেষ্টা করতে হয়। তো সেই চেষ্টাটা বা সদিচ্ছাটা আমাদের দিক থেকে আমরা দেখিয়েছি, আশা করি আমাদের দিক থেকে আমরা দেখিয়ে যাব। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। একটু সংক্ষিপ্তভাবেই জানতে চাইব, আমাদের এখানে পট পরিবর্তন হয়েছে, পূর্বেও বহু ধরনের চেষ্টা চলেছে নতুন রাজনৈতিক দল গঠন। পট পরিবর্তনের পর আমরা দেখলাম যে ছাত্রদের কেন্দ্র করে একটা প্রচেষ্টা চলছে, এখনো আছে। আমরা কিংস পার্টির কথা যখন তখন শুনি, অনেক সময় চেষ্টা করা হয়। আবার পোড় খাওয়া রাজনৈতিক দলগুলো রয়েছে। এই যে সার্বিক যে পরিস্থিতি, আমাদের দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান এই বর্তমান প্রেক্ষাপটে কতটা সম্ভব বলে আপনি মনে করছেন? সম্ভব কি অসম্ভব সেটার জন্য বোধহয় সামান্য কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু বাস্তবতা আছে, দুই রকমের বাস্তবতা। একটা হচ্ছে ভয়ের, যেটা 1/11 আনুষ্ঠানিকভাবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে ওই ভয়টা পাইয়ে দিয়েছে। ওই ভয়টা কিন্তু তাদের মধ্যে সারাক্ষণে কাজ করে। তারা -2 দেখে, তারা সংস্কার দেখে। তখনও সংস্কার শব্দটা কিন্তু খুব আলোচিত ছিল 1/11-এর সময়।
একটা ভালো শব্দ। তো তখন সংস্কার বলতে যেটা ছিল, একজন রাজনৈতিক নেতাকে আপনি ধরে নিয়ে গেলেন তার সুপারি গাছের মাথায় 2 প্যাকেট বিস্কুট সহ, একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে গেলেন যে তার বাসায় ময়ূর নাচত, ওই ময়ূরের নাচ দেখতে দেখতে তিনি ঘুমাতেন। অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখা গেল যে সংস্কার যেটা, সংস্কারের অর্থটাই নষ্ট হয়ে গেল। তো এবার কিন্তু একটা সুযোগ সংস্কার হওয়ার, নতুন রাজনৈতিক দল যদি আসে বা আনা হয়, ওইটাও সংস্কারের একটা অংশই হবে বা হতে পারে। আর প্রেক্ষিতটা হচ্ছে এই জায়গায়, বিএনপি 15 বছর 7 মাস ধরে কিন্তু আন্দোলন করেছে, কিন্তু চূড়ান্ত লক্ষ্যে তারা পৌঁছতে পারেনি, বিএনপি, জামাত, অন্য অন্য দলগুলো। এটা একদিকের বিষয়। আরেক দিকের বিষয় হচ্ছে ছাত্ররা মাত্র 34-35 দিনে একটা বিপ্লব ঘটিয়ে ফেললো। মোটা দাগের ঘটনা দুটা, কিন্তু দুটা কিন্তু আবার ভিন্ন নয়, একটার সাথে আরেকটার সংযোগ আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুটার মধ্যে একটা ঝগড়াঝাটি কিন্তু চলছে যে কার অবদানটা বেশি। এ নিয়ে কিছু কটু কথাও হয়েছে। তো এই কটু কথার যে এক সময় যেটা নতুন দল হচ্ছে, বেসিক্যালি অর্থটা নতুন দল, কিন্তু আমরা যেহেতু কিংস বলতে অভ্যস্ত, রাজদল, অর্থাৎ ক্ষমতায় থেকে যে দল গঠন করা হয় ওটা মূলত রাজদল। তো বাংলাদেশে ক্ষমতায় থেকে দল গঠন কিন্তু মূলত দুটা, একটা বিএনপি আর একটা জাতীয় পার্টি। এই দুটা দল ক্ষমতায় থেকে গঠন করা হয়েছে। কিন্তু আমরা আবার কিংস পার্টি বলতে ওই রকমটা বুঝি না। আমরা কিংস পার্টি বলতে প্রচলিতভাবেই বুঝি কুরেশি সাহেব যেরকম দল গঠন করেছিলেন 111-এর সময়, প্র্যাকটিক্যালি সেটা বুঝি। তো ওই রকম লক্ষণ কিন্তু এখনও নেই। আবার ছাত্রদের দিক থেকে যে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, ওটা জায়গা কিন্তু স্বাভাবিক। যারা এত বড় একটা বিপ্লব করেছে তাদের একটা আকাঙ্ক্ষা তো থাকতেই পারে, তাদেরকে তো মানুষ গ্রহণ করেছে, রাজনৈতিক দলগুলোও তাদেরকে গ্রহণ করেছে। শুধু ছাত্ররাই ঘটনা তো ঘটায়নি, ছাত্রের সাথে তো ছাত্রের মা ছিল পানির বোতল নিয়ে, সাথে সাথে ছাত্রের বাবাও ছিল এক পটলা খাদ্য নিয়ে, আশেপাশে ঘুরেছে। অর্থাৎ গণ আন্দোলনে সেটা হয়েছে। এখন এই ক্ষেত্রে মুরব্বী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ছাত্রদের একটা বোঝাপড়ার বিষয় আছে, ওখানে যেন গ্যাপটা না হয়। গ্যাপটা হলে শুধু নতুন একটা দল হবে এটা খুব নতুন ঘটনা নয়, কিন্তু ভিন্ন রকম যদি কিছু একটা হয়ে যায় ওই আতঙ্ক কিন্তু আসলে আছে, লুকাবার সুযোগ নাই। সেটা অস্বীকারও যদি কেউ করে। এই যে একটা বিষয় বারবার আসে যে আমরা একটা বড় দলকে সরিয়েছি আর একটা বড় দলকে আনার জন্য, কিছু ঘটনার দৃষ্টিতে এই যে এই বিষয়টা, এটা কি মনে হয় যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে এটা সম্ভাবনা রয়েছে বা সম্ভব? আশা আছে তো কারো কারো। এখন কিন্তু কয়েকটা মহলের ব্যাপক আশা। আওয়ামী লীগরে আমরা হয়তো রাস্তাঘাটে দেখি না, কিন্তু তাদের মধ্যে একটা উচ্চাশা আছে যে তাদের নেতা নেত্রীরা কিন্তু এই পাশেই তো আছেন। দূরত্ব বিচার করলে তত দূরত্ব না, আবার ওখান থেকে বার্তা আছে, চট করে চলেও আসতে পারি, এটা বিশ্বাস করে কিন্তু দলের আবেগী নেতারা। জি। আবার বিএনপির দিক থেকে তারা প্রায় ক্ষমতায় এসেই গেছে, শুধু শপথটা নেওয়া বাকি। জি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কঠোর বার্তা দিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনটাকে যেন সহজ মনে করা না হয়, বিএনপি ক্ষমতায় এসে গেছে সেটা যেন মনে না করা হয়। তার মানে ওনার কাছেও তথ্য আছে, তথ্য ছাড়া কিন্তু তিনি কথা বলেন না, অবশ্যই বলেন না। তো এরকম একটা অবস্থায় যদি নতুন কোনো দল আসে, বহু মত আসে, বহু পথ আসে, বহু চিন্তা আসে, সেটা তো খারাপ নয়। তাদেরকে তাদের কথা বলতে দিন, তাদেরকে আবার আতঙ্ক মনে করাও ঠিক না। কিন্তু যখন কথাগুলো পরস্পরের প্রতি আক্রমণাত্মকভাবে হয়, খোঁচা দেওয়ার মতো করে হয়, কার ভূমিকা বেশি এসব বিতর্ক সামনে নিয়ে আসা হয়, সেটা কিন্তু বাজে কিছু একটা বার্তা দেয়। ওই কারণেই ওই কথাটা আসছে যে একটা বড় দলকে সরিয়ে আর একটা দলকে আনবো কেন। অর্থাৎ এগুলোও কিন্তু আরোপিত কথাবার্তাই, আবার আবেদনও তো আছে ভিতরে ভিতরে। ওই ক্ষেত্রে যদি স্বচ্ছতার সাথে হয়, এর মধ্যে মন্দ কিছু নেই। কিন্তু আমরা বহু দল বহু মত পছন্দ করিয়ে সেটা না করাতেই কিন্তু সে 72, 73, 74 অতঃপর 75, সেটা আমরা স্পেস দেইনি বলেই কিন্তু এক এক সময় এক একটা অঘটন। সর্বশেষ যারা পতনের শিকার হয়েছেন তারাও কিন্তু ওই যে একদলীয় চিন্তা, বহুমতকে সম্মান না করা, বহুপথকে গ্রাহ্য না করা, ওইটার একটা পরিণতি ভোগ করেছেন। এটা অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, আমাদের সাথে একজন প্রফেশনাল কূটনীতিক আছেন, একজন একাডেমিশিয়ান আছেন, আপনি গণমাধ্যমে নিয়মিত কাজ করেন, সেই সাথে শিক্ষকতা করেন, যেই কোনো অ্যাঙ্গেলে আপনি বিচার করেন,
মত যদি বাধা দেয়া হয়, পথ যদি বাধা দেয়া হয়, অন্য পথ তৈরি হয়ে যায়, তারা তৈরি করে নিবেই। সেটাই অনিবার্যতা। জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আমরা যারা, বিশেষ করে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে দীর্ঘ সময় গবেষণা করছেন, কাজ করছেন, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বা লোক প্রশাসনের ছাত্র, সংস্কার শব্দটা দেখলে আমরা ভয় পাই। কারণ আমরা জানি বাংলাদেশের রিফর্ম কমিশনগুলোর কি অবস্থা, কতগুলো রিফর্ম কমিশন হয়েছে এবং সেগুলোর ইতিহাস কি, তার কত ভাগ বাস্তবায়ন হয়েছে এবং কেন হয়নি। আমাদের রিফর্ম কমিশন গঠন করায় একটা বিরাট দক্ষতা রয়েছে দেশ হিসেবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ততটাই আমরা দুর্বল। চারিদিকে অনেকগুলো রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, খুব জোরে সোরে তারা কাজ করছেন, খুব স্বল্প সময় চাচ্ছেন যে জাতিকে নতুন কোনো দিক নির্দেশনা দেওয়া যায় কিনা। আপনার মনে হয় যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে এবং সেই ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি রয়েছে, খুব সংক্ষেপে যদি একটু বলবেন। হ্যাঁ, আমি যদি বলি এক্ষেত্রে দেখুন, সংস্কার একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। সংস্কার এমন না যে 3 মাসে 6 মাসে অথবা 1 বছরের মধ্যে আমি সব শেষ করে ফেললাম। এবং রাষ্ট্রকে সংস্কার করতে হয়, প্রশাসনকে সংস্কার করতে হয়, এবং আপনি এটা ভালো জানেন। এই সংস্কার মাঝামাঝি করতে হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে, পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে এগুলিকে করতে হয়। তো এখন এই সরকারের হাতে তো সংস্কার করার অনেকগুলি পরিকল্পনা আছে। তো আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে আমার মনে হয় যে 2টি ভাগে বিভক্ত করা দরকার। কিছু হচ্ছে লং টার্ম যে সংস্কার করা, আর কিছু হচ্ছে শর্ট টার্ম। যে এমন কিছু সংস্কার আছে যেটা 2 মাসে 6 মাসের মধ্যে হবে না, আবার অনেক সংস্কার আছে যেটা একটি এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করাটাও খুব বেশি সুবিধাজনক আমার কাছে মনে হয়, যে মনে হবে না। আর শর্ট টার্ম যে সংস্কার সেটা করা দরকার, কিন্তু সংস্কার করার যে প্রক্রিয়াটা, যাতে সংস্কারটা হয় এবং ভবিষ্যতে কেউ যাতে এই সংস্কার থেকে দূরে সরে না যায়, সেই জায়গাটা এনশিওর করা এই সরকারের কর্তব্য। তো এখন সব কাজ কিন্তু এই সরকার করতে পারবে না। যেমন আমরা জানি যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি কিন্তু বলছেন যে কয় বছর এখানে ক্ষমতায় থাকবে, 2 বছর 3 বছর বা এই রকমেরই। এই সরকার তো 5 বছর 10 বছর বা 15 বছর ক্ষমতায় থাকবে না। তো কাজেই যে সংস্কার কমিশনগুলি হয়েছে, তারা এটা ঠিক করা দরকার যে কতদূর পর্যন্ত তারা যেতে পারবে এবং কিভাবে এটা করতে পারবে। আর বাকিটা যেটা, সেটা পরবর্তী সরকার যারা ক্ষমতাসীন হবে তারা এটা আমার মনে হয় যে করবে, এবং তারা যাতে করে সেই রকমের মৌলিক কিছু কাজ করে যাওয়া দরকার। যেমন সংবিধানের যে সংস্কার, এগুলি এটা করা দরকার। আপনি শুরুতে বলেছিলেন যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। আমি শুধু এখানে একটু কথা বলতে চাই যে সংবিধানটাকে এমন ভাবে রাখা দরকার যে যাতে দল মত নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ, তারপরে আস্তিক নাস্তিক নির্বিশেষে সবাই মনে করতে পারে এটা বাংলাদেশের একটা দলিল, এবং এই দলিলে তার ইনটেক আছে এবং সে ওন করে। এই জন্য কোনো পলিটিক্যাল ইডিওলজি, কোনো পলিটিক্যাল পার্টির ইডিওলজি, সেটাই সংবিধানের মধ্যে ইনসার্ট করা অথবা অ্যাড্রেস করা ঠিক হবে না। এবং এই কারণে আমি পার্সোনালি সংবিধান ছোট হওয়া আমি পছন্দ করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 10, 12 বা 13 পৃষ্ঠার মতো সংবিধান। তো কাজেই এতে করে সুবিধা হয় যে বিতর্ক অথবা যে কন্ট্রোভার্সি, এটা এড়ানো যায়। সংবিধান কোনো পলিটিক্যাল পার্টির না, ম্যানিফেস্টো না, কিন্তু এইটা তৈরি করা হয়েছে একটা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে তৈরি করা হয়েছে, যে কারণে এইগুলি মানে বিতর্কগুলি এবং বিভেদগুলি আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমাদের ধর্মনিরপেক্ষতা এখানে এটা কন্ট্রোভার্সিয়াল, এটা আমাদের দরকার নাই। তো আমি বলবো যে বরং যে সংস্কার লং টার্ম এবং শর্ট টার্ম দেখা দরকার, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল 1971 সালে, এখনো ডিসেম্বর চলতেছে, যে একটি সাম্যভিত্তিক, একটি সমমর্যাদা ভিত্তিক, তারপরে গণতান্ত্রিক, মৌলিক মানবিক মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা নির্মাণ করা, এটা ছিল মূল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। সেই রকমের একটি রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা যাতে তৈরি করা যায়,
সেই আলোকে আমাদের আইন বলি, প্রশাসন বলি, আমাদের শিক্ষা বলি, আমাদের বিচার বলি, এই সব জায়গায় ধন্যবাদ কার্যগুলি আমার মনে হয় করা দরকার। জনাব মাহফুজুর রহমান, আপনি তো বিশ্বের বেশ কিছু দেশে কাজ করেছেন। আমরা যদি দেখি যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের যে ইতিহাস বা তাদের এই সংস্কার কার্যক্রম বা এই ধরনের বিপ্লব কেন্দ্রিক যে পরিবর্তন, সেখানে সোশ্যাল কন্ট্রাক্টের একটা বিষয় অনেক সময় চলে আসে, যে এই সংস্কারের ক্ষেত্রে কি এমন হতে পারে যে আমরা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসলো, তারপরে আমরা ছেড়ে দিলাম যে পরবর্তীতে নির্বাচিত যারা হয়ে আসবেন তাদের ক্ষেত্রে এটার পুরোপুরি বাস্তবায়নের মানে দায়ভারটা দেয়া যায় কিনা? সম্ভবত দেয়া যায়, কিন্তু একটা ছোট প্রশ্ন এখানে আছে, সেটা হলো যে এই এখন যদি আমরা একটা ন্যাশনাল কনসেনসাসের দিকে যাওয়ার চেষ্টা করি, সেখানে কিন্তু এই যে পরাজিত পক্ষ, যারা পতিত পক্ষ, এই পক্ষটা হয়তো বা মিসিং হয়ে যাবে এবং পরবর্তীতে এদেরকে এখন বাদ দিলে পরবর্তীতে আবার আমাদের জাতি গঠনে সমস্যা তৈরি হয় কিনা সেটা একটা বিবেচনার বিষয়। তবে যদি আমরা সামনের দিকে তাকাই বা তাকাতে চাই এবং একটা আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, বৈষম্যহীন, সমতা ভিত্তিক, মর্যাদা ভিত্তিক একটা আধুনিক রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, তাহলে সেই রাষ্ট্রের যে চরিত্রগুলো থাকবে সেটা নিয়ে কারোরই কোনো আপত্তি থাকার কথা না, সে ডানপন্থী হোক, বামপন্থী হোক, যাই হোক। সেই বিবেচনা থেকে যদি সেইরকম একটা সনদ আমরা তৈরি করতে পারি তাহলে এটা সম্ভব। জি, জনাব মুস্তফা কামাল, শেষ 30 সেকেন্ডে সংস্কার নিয়ে যদি কিছু বলতেন। জি, ওই ক্ষেত্রে নিয়তটা মূল কথা, যে আমার নিয়তটা কি, আমার মন কি বলে। এটা 1-2 ক্লাসের নয় যে পিটাবো, বলবো যে ঠিক হয়ে গেছি, স্যার চলে গেলে এরপরে আমার কাজ আমিই করব। কোন প্রেক্ষাপটে আমরা এইসব আলোচনাটা করছি এটা কিন্তু প্রত্যেকের মাথায় নিতে হবে, যে 5 আগস্ট কোন প্রেক্ষিতে জন্ম হয়েছে। 5 আগস্টের এমন একটি প্রতাপশালী সরকার যাকে কখনো হটানো যাবে আশা করলেও কেউ কেউ অনেকে ভেবেছিলেন যে মৃত্যু পর্যন্ত আর দেখবেন না, তো কিভাবে দেখেছেন প্রত্যেকেই কম বেশি জানেন। সেটা মনে রেখে যদি তারা এবার সংস্কারের কাজটুকু করেন এবং মানেন, নিশ্চয় একটা বন্দোবস্তে আমরা আসতে পারবো, আসতেই হবে। আর না আসার রাস্তা কিন্তু নেই। প্রত্যেকেই আক্রান্ত, প্রত্যেকে আক্রান্ত। যারা ক্ষমতায় আছেন এখন, অন্তর্বর্তী সরকার, তারা আক্রান্ত। যারা 5 আগস্টের বিপ্লব ঘটিয়েছেন তারা কিন্তু বিপদের মুখে। অভিজ্ঞতা থেকেই আমাদের এখন অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ওই দৃষ্টিই। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিজ্ঞ আলোচকদের সাথে দীর্ঘ আলোচনা হলো। যেই জায়গাগুলো আমাদের কাছে পরিষ্কার যে সরকার যে কাজগুলো করছে সেখানে তার পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সংস্কার কার্যক্রম অনেকগুলো দায়িত্ব সরকার হাতে নিয়েছেন। এগুলো সুষ্ঠুভাবে যদি করতে হয় তাহলে তাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং সব কাজ যে তারা সমাধা করে যেতে পারবেন বিষয়টা তা না। যার ফলশ্রুতিতে সরকারকে অতি সত্বর জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করতে হবে যে কোন রোডম্যাপে তারা আগাবেন, কোন সময়ের ভেতরে কতটুকু কাজ তারা করতে চান, সেই জানার অধিকার জনগণের রয়েছে এবং তারা পারঙ্গমতার সাথে আমরা আশা করি এই সময়টা পার হতে পারবেন। নতুন গণতান্ত্রিক পরিবেশে নতুন বাংলাদেশ আমরা খুব শীঘ্রই হয়তো ফিরে পাবো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।